আচ্ছা, আশা করি তোমরা পোয়েমটা দেখতে পাচ্ছ। আমরা শুরু করব উইলিয়াম ব্লেকের দ্য ল্যাম্প দিয়ে। না দেখতে পেলে বলো, বা দেখতে পেলেও একবার মিউট সরিয়ে বলো যে হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো পোয়েমটা ডাইরেক্টলি শুরু করার আগে তোমাদের একটুখানি আমি ব্যাকগ্রাউন্ডটা বলে দিই যে আম, উইলিয়াম ব্লেক আহ, উইলিয়াম ব্লেকের ব্যাকগ্রাউন্ডটা কি, উইলিয়াম ব্লেকের আহ, কী ধরনের পোয়েট ছিলেন ইত্যাদি। তো তোমরা নিশ্চয়ই এই টার্মটা আগেও শুনেছো, প্রি রোম্যান্টিক পোয়েট্রি। কারণ তোমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ছিল এবং সেখানে প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম বা প্রি রোম্যান্টিক পোয়েট্রি, এই কথাগুলো কিন্তু তোমাদের জানার কথা। তো এই জিনিসটা জানো তো, প্রিকারসার অফ রোম্যান্টিসিজম বা প্রি রোম্যান্টিক পোয়েট্রি। দিশা, what do you understand by the term precursors of romanticism? রোমান্টিকের শুরু হওয়ার আগে সময়টা, মানে যেখান থেকে যেখানে আর কি যে একটা মুভমেন্ট হয়েছিল, যার ফলে আর কি এবারে রোমান্টিক লেখা সব স্টার্ট হয়েছিল। মানে ওকে, একদম রোমান্টিক এজের আগে শুরুর দিকটায় হ্যাঁ, কিছু রোম্যান্টিক, কিছু লেখক একটু ভিন্ন ভিন্ন স্টাইলে আর কি লিখতে শুরু করে। মানে তথাকথিত টাইপের, মানে যুদ্ধ টুদ্ধ নিয়ে সবাই অনেকটা, মানে যুদ্ধের পর একটা আলাদা রকম থিম নিয়ে, নেচারকে নিয়ে সব কবিরা লিখতে শুরু করে। তো ওই টাইমটাকে বলা হয় হয়তো। যতটুকু যুদ্ধ নিয়ে লিখতে শুরু করে প্রিকারসার্স। যুদ্ধের আগে কি এলিট ক্লাস নিয়ে, হাই ক্লাস নিয়ে লেখা হতো। যুদ্ধ ওদের কোন যুদ্ধ? ওই তো ওয়ার্ল্ড ওয়ার, না না ওয়ার্ল্ড ওয়ার নয়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আই থিঙ্ক। মনে নেই ঠিক, প্রিকারসার্স ফুরিয়ে অফ গেছে। রোম্যান্টিসিজমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে পরে ছিল সাথী। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কখন হয়? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে 1914 থেকে 1919। 1914 থেকে 1919, তো প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম মানে উইলিয়াম ব্লেক, উইলিয়াম কাউপার। তো তার অনেক আগে ছিল। হ্যাঁ, আর তোমরা স্যার, তো যেটা প্রি রোমান্টিক, হ্যাঁ, এজটা হচ্ছে ওই অ্যারাউন্ড যে 1740 টু 1798 এরকম। যে ওই যে সময় হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বা যে কোলরিজ, টিএস এলিয়ট, এদের যে, টিএস এলিয়েট। সরি টিএস এলিয়ট না, না স্যার 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 সরি, ওটা টিএস এলিয়ট হবে না। ওই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এরা যখন লিখতে শুরু করেছিলেন ঠিক তার আগে এদের লেখালেখি যখন হচ্ছিল তার আগেরটা, হ্যাঁ হ্যাঁ, তার আগে। কি নাম বললে? এদের হাত জন কিটস। হ্যাঁ, হ্যাঁ, তো এদের আগে মানে প্রিকারসার্স, মানে এরা এদের মানে এক কথায় বলতে গেলে বড় বাবা টাইপের, মানে এদের হাত ধরে স্টার্ট হয়েছিল। তারপর ওয়ার্ডসওয়ার্থ, হুম, তারপরে সেলি কিটস, এরা সব এসেছিল আর কি, রোমান্টিসিজম লেখালেখি স্টার্ট করে। রাইট। তো এই যে সময়টা, সেটা হচ্ছে প্রি রোম্যান্টিক এজ, বা এদেরকে মানে উইলিয়াম ব্লেককে, উইলিয়াম কাউপার। তারপরে তোমরা একটা পোয়েম পড়েছো, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। আমার ধারণা বোধহয় আমি তোমাদের এটা পড়িয়েছিলাম কিনা আমার মনে নেই, কিন্তু ওড টু ইভিনিং, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড, এগুলো তোমরা পড়েছো তাই তো? এলিজিটা পড়েছি। হ্যাঁ, ওড টু ইভিনিংও তোমাদের সিলেবাসে যতদূর আমার মনে হয় ছিল, এবং আমি বোধহয় পড়িয়েছিলাম, আমার ঠিক মনে নেই। তো তখনই তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম, প্রি রোম্যান্টিক পোয়েট্রি কাকে বলা হচ্ছে, কারা না, আপনি এই প্রিকারসার্স। পেপারটা আমাদেরকে পড়াননি। আপনি তো আমাদের এসিসি পেপারটা পড়িয়েছিলেন আগের বারে। ও আচ্ছা, তাহলে হয়তো অন্য কোনো ব্যাচকে পড়িয়েছিলাম বা অন্য কোনো ইয়েকে। কিন্তু আমার মনে পড়ছে যে ওড টু ইভিনিং আর এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ ইয়ার্ড ওই তোমাদেরই আগের হয়তো কোনো ব্যাচকে পড়িয়েছি। যাই হোক, তো তোমরা যেহেতু এটা জানো, মানে আহ, তোমরা দুটোই, ওড টু ইভিনিং আর এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চ ইয়ার্ড দুটোই তোমাদের সিলেবাসে ছিল। তো তোমরা প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম কাদেরকে বলে বা ওই সময়টা, সেটা তোমরা জানো। তো রোম্যান্টিসিজম আসার আগে একটা ছোট একটা পিরিয়ড ছিল, যেটা সাথী বলছে 1940 থেকে নিয়ে 1740 থেকে নিয়ে 1798 অবধি চলে।
হ্যাঁ, হয়তো অতটাও না হলেও মানে ওই 10-20 বছরের মতন একটা সময় যখন রোম্যান্টিসিজম আসবে আসবে করছে। যেমন বর্ষার আগে এক ফসলা বর্ষা হয়ে যায়, তেমনি রোম্যান্টিক পোয়েট্রি শুরু হওয়ার আগে প্রি রোম্যান্টিক পোয়েট্রি, প্রিকারসার্স অফ রোম্যান্টিসিজম, প্রিডিসেসার্স অফ রোম্যান্টিসিজম, তারা আসে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উইলিয়াম ব্লেক। তোমরা অলরেডি উইলিয়াম কাউপারের ওড টু ইভিনিং আর টমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড পড়েছো, এবং পড়ার সময় নিশ্চয়ই তোমরা এটা, ইভিনিংটা পড়িনি। ও তোমাদের সিলেবাসে ছিল না? না, শুধু এলএজিটা ছিল। ওকে। তো পড়ার সময় নিশ্চয়ই তোমরা এটা জেনেছো যে কিছু কিছু ফিচার্স তোমাদের সাথে নিশ্চয়ই আলোচনা করা হয়েছে, যেগুলো প্রিডেট করে, মানে আহ, আগে আসে আহ, তোমার প্রপার রোম্যান্টিক পোয়েট্রির। ঠিক আছে, এবার তাহলে আমাদেরকে জানতে হবে যে রোম্যান্টিক পোয়েট্রির কি কি ফিচার্স আছে। তোমরা এটা অলরেডি জানো, কারণ তোমাদের অলরেডি রোম্যান্টিক পোয়েট্রি তোমরা পড়েছো, কিটস পড়েছো স্যার, ইত্যাদি। হ্যাঁ, বলো। স্যার শিল্পা জয়েন হতে পারছে না। ওকে, ওকে আর একবার বলো ট্রাই করতে, কারণ আমি যেহেতু অন্য স্ক্রিনে আছি তাই জন্য ওটা আমি দেখতে পাইনি। হ্যাঁ, সৈকতকে হ্যাঁ জয়েন স্যার, করিয়ে বলছি। দিলাম। ওকে, তো তোমরা যেহেতু আম, তোমরা যেহেতু ইয়েটা পড়েছো, আহ, এর আগে রোম্যান্টিক পোয়েট্রি পড়েছো, তাই জন্য তোমরা জানো রোম্যান্টিক ফিচার্স গুলো কি কি ছিল, এবং আহ, এই পোয়েমসগুলোর মধ্যেও আমরা ওই ফিচার্সগুলোই দেখতে পাবো, কিন্তু তার একটা আর্লি ফর্ম, তার একটা প্রোটোটাইপ। যেমন মাঝে মধ্যে তোমাদের আসে না, তোমাদের কাছে কোনো একটা অ্যাপের বিটা ভার্সন আসে, যেখানে তোমরা টেস্ট করতে পারো নতুন ফিচার্স। তো স্যার, অরিত্র জয়েন হতে পারছে না বলছে। আরে, ক্লাসটা শুরু হয় 7টা থেকে, আর এরা 7টা 10-এ এসে জয়েন করার চেষ্টা করে। ওকে বলো ট্রাই করতে। ঠিক আছে স্যার, বলছি। আসলে আমি অন্য স্ক্রিনে রয়েছি বলে দেখতেও পাচ্ছি না। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে রোম্যান্টিক ফিচার্সের যে রোম্যান্টিক পোয়েট্রির যে ফিচার্সগুলো আছে সেইগুলো তোমরা অলরেডি জানো। তো এক এক করে বলো। প্রথমে সৈকত বলো, এনি ওয়ান ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি। স্যার, নেচারকে বেস করে হবে, নেচারের ডেসক্রিপশনটা বেশি থাকবে। নেচারের ডেসক্রিপশন বেশি থাকবে। লাভ ফর নেচার, একটা শব্দে একটা ফ্রেজে যদি বলা হয় লাভ ফর নেচার, কী ধরনের নেচারকে হাইলাইট করা হয়েছে, মানে ইরাপশন অফ ভলক্যানোস, আর্থকোয়েকস, সুনামিজ, cyclones and typhoons, they are also part of the nature, right? But did romantic poets like Wordsworth, Keats, Shelley, Coleridge ever talk about this feature of nature? সৈকত? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। স্যার, আর একবার প্রশ্নটা বলুন, কাটা কাটা আসছে। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি, তুমি এক্ষুনি বললে যে রোম্যান্টিক পোয়েটসদের একটা মেন ফিচার ছিল লাভ অফ নেচার, তাই তো? হ্যাঁ স্যার। তো লাভ অফ নেচারের মধ্যে নেচারের কোন অ্যাসপেক্টটাকে এই রোম্যান্টিক পোয়েটসরা হাইলাইট করেছে? স্যার, নেচারের যে সৌন্দর্যটা আছে, কিছু কিছু ক্ষেত্রে তার মানে ওয়াইল্ডনেসটা কোনো কোনো ক্ষেত্রে হাইলাইট করেছে, মানে
সবকিছু নিয়েই তো স্যার নেচারের। মানে নেচারের ভলক্যানোর ব্যাপারেও বলা হয়েছে, বা থান্ডার এর হ্যাঁ ব্যাপারে বলা হয়েছে, বা হ্যাঁ, ওই যে ওটা নেচারের ওয়াইল্ড পিকচারটা দিচ্ছে, আবার কোনো কোন কোনো সময় নেচারের নেচারের। ওয়াইল্ড পিকচার কোন পোয়েমের মধ্যে দেওয়া হলো? ক্যান ইউ নেম আ পোয়েম? পোয়েমের নাম মনে নেই। অন্য কেউ বলতে পারবে এমন কোনো কবিতার নাম যেটা আম, যেটাতে মানে পোয়েটের একটা পোয়েটসরা নেচারের একটা নেগেটিভ অ্যাসপেক্ট, মানে ইরাপশন অফ ভলক্যানো, সুনামিজ, সাইক্লোনস, টাইফুনস, হেল, ব্লিজার্ড, এগুলোর ব্যাপারে কথা বলেছে? Well, usually they don't talk about these negative side, this negative aspect of nature. নেচারের ভালো জিনিসগুলোকে রোম্যান্টিক পোয়েট্রি সাধারণত তুলে ধরেছে। ওকে, ফাইন। নেক্সট, অরিত্র বলো। সৈকত একটা ফিচার অফ রোম্যান্টিক পোয়েট্রি বললো, তুমি আর একটা বলো। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট হোল্ড করো একটু। হ্যাঁ, সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ, বলো অরিত্র। এনি স্যার আদার, একবার কোশ্চেনটা করুন। এনি না আদার স্যার ওটাই হুম? ওটাই জানি প্রকৃতির সৌন্দর্যকে তুলে শুধু ধরেন। একটাই আছে, আর কোনো ফিচার নেই রোম্যান্টিক পোয়েট্রির? যদি প্রশ্নটা আসে যে কমেন্ট অন ল্যাম্ব অ্যান্ড টাইগার অ্যাজ প্রি রোম্যান্টিক পোয়েট্রি, তাহলে কি ফিচার, একটাই ফিচার লিখবে 10 নম্বরের জন্য? না স্যার। পল্লবী? স্যার এখানে যদি রোমান্টিক পোয়েট্রির ক্যারেক্টারিস্টিকের কথা বলা হচ্ছে তো স্যার হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, এখানে স্যার ফার্স্ট পয়েন্ট হবে মানে হিউম্যানিটেরিয়ান থাকবে, লাভ, হিউম্যানিটেরিয়ান লাভ থাকবে এবং সিম্প্যাথি থাকবে ওর মধ্যে, কাদের প্রতি? মানে সমস্ত ক্রিয়েচারের প্রতি। সমস্ত ক্রিয়েচারের প্রতি। ওকে, হ্যাঁ। ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল যেখানে এটা এরকম ধরনের হয়েছিল বা হয়েছে? হিউম্যানিটেরিয়ান লাভ বলতে স্যার আমার একটা ছিল না সলিটারি রিপার, ওখানে খানিকটা এরকম টাইপের ছিল। সলিটারি রিপারে এরকম টাইপের ছিল?
মানে একটা যে নেচারের প্রতি লাভ ছিল বা ক্রিয়েচারের প্রতি একটা ভালোবাসা ছিল। ওকে, ঠিক আছে, আর সেটা হতে পারে। হ্যাঁ, আরো আরো কি বলছিলে বলো। আর একটা স্যার একটা ভিশনারি পাওয়ার থাকবে ওর মধ্যে, কল্পনা শক্তি। হ্যাঁ, ভিজুয়াল একটা ইয়ে থাকে, একটা ভিজুয়াল আপিল আর থাকে। স্পিরিচুয়াল পাওয়ার, একটা হ্যাঁ, একটা ভিজুয়াল আপিল থাকে, যেখানে ইমাজিনেশনের একটা রিফ্লেকশন দেখা যেতে পারে, সেটা ঠিকই বলছো। ওকে, এনিওয়ান এলস? স্যার স্পন্টানিটি থাকে, মানে একটা স্পন্টেনিয়াস ফ্লো থাকে। কিসের? ওয়ার্ডসওয়ার্থ একটা লাইন বলেছিলেন যে অল গুড পোয়েট্রি ইজ এ স্পন্টেনিয়াস ওভারফুল অফ পাওয়ারফুল ফিলিং, মানে ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন ছিল। ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। ওয়ার্ডসওয়ার্থ বলছে যে রোমান্টিক অর পোয়েট্রি অ্যাকর্ডিং টু, মানে স্পন্টেনিয়াসলি আসে, মানে মনের মধ্যে যে স্পন্টেনিয়াস চিন্তাধারা আসে তার একটা ওভারফ্লো। রাইট, অ্যান্ড ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি। হ্যাঁ। ওকে, এনিথিং এলস? সিম্বলিজম থাকে, সিম্বলিজম। কিসের সিম্বলিজম? মানে একটা সম্পর্কে, মানে সম্পর্ক বলতে ওই সেই সলিটারি দ্বীপের একটা গান ছিল না, ওই গানটার মধ্যেই তো একটা সিম্বল ছিল, দুঃখ বা হাসি, এরকম একটা কিছু। দুঃখ বা হাসি তো ইমোশনস, সিম্বল তো নয়। ওকে ওকে ওকে। সিম্বল বলতে কি বোঝাও? ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল ফ্রম দ্য পোয়েমস দ্যাট ইউ হ্যাভ রেড আর্লিয়ার? সিম্বলিজম তো সমস্ত সিম্বলিজম তো poetry-তেই মডার্ন রয়েছে। পোয়েট্রিতেও থাকে। হ্যাঁ, ওটাই তো। তাহলে ও মনে হলো সিম্বলিজম ব্যাপারটা। বলো। হ্যালো, রোমান্টিক পোয়েট্রি লিরিক্যাল হয়। রাইট, রোমান্টিক পোয়েট্রি ইজ ভেরি লিরিক্যাল। ওকে, তো এই যে ফিচার্সগুলো আছে, সেই ফিচার্সগুলোর অ্যাকচুয়াল শুরু হয় হচ্ছে এই প্রিকারসার্সদের মাধ্যমে। মানে প্রিকারসার্সরা এই ধরনের যে আইডিয়াগুলো আছে। পল্লবী, এখনো সমস্যা হচ্ছে কিছু শুনতে বা দেখতে? মেসেজ করেছিলে তুমি? না না স্যার, ওই প্রথম দিকে খুব সমস্যা ছিল, শুনতে পাবা দেখতেও পাচ্ছিলাম না, এখন দেখ আচ্ছা, মানে ওকে শুনতে পাচ্ছি আপাতত। ওকে ওকে, স্যার বলো। স্যার মানে বলছি, স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাহলে কি আমি কলে জয়েন হলে হবে? হ্যাঁ, কল করো। ঠিক আছে। হ্যাঁ, তো এই যে ফিচার্সগুলো তোমরা নিজেরাই কয়েকটা ফিচার্স বললে, এই ফিচার্সগুলো অ্যাকচুয়ালি কিন্তু আসছে হচ্ছে এই প্রিকারসার্সদের থেকে। প্রিকারসার্সরা এই ধরনের যে ইয়েগুলো আছে, ফিচার্সগুলো আছে, সেগুলো তারা প্রথমে ব্যবহার করেছিল। মানে আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে কোন ক্রিটিক এই কথাটা বলেছিলেন আমার মনে নেই, কিন্তু একজন মানে ক্রিটিক উইলিয়াম ব্লেকের ব্যাপারেই বোধহয় বলতে গিয়ে এই কথাটা বলেছিলেন যে ভিতটা, মানে উনি ইংরাজিতে এটা বলেছিলেন যে ভিতটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল হচ্ছে ব্লেক, গ্রে। সৈকত, তুমি মিউট করে নাও, যখন কথা বলবে তখন ইয়ে করো। ব্লেক, গ্রে, এরা যে ভিতটা তৈরি করেছিল, সেই ভিতের উপরই অ্যাকচুয়ালি ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এরা রোম্যান্টিক পোয়েট্রির যে প্রাসাদটা সেটাকে খাড়া করতে পেরেছিল। তো আমরা মানে একটা প্রশ্ন খুব কমন হয় এই উইলিয়াম ব্লেক থেকেই বলো বা কাউপার থেকে বা গ্রে থেকে, যে কমেন্ট অন মানে পোয়েমের নাম আর অ্যাজ আ প্রিকারসার অফ রোম্যান্টিসিজম বা অ্যাজ আ প্রিডিসেসর অফ রোম্যান্টিক পোয়েট্রি। ঠিক আছে, এটা একটা কমন কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটার উত্তর দিতে গেলে প্রথমে আমাদেরকে রোম্যান্টিক ফিচার্সগুলোকে এনিউমারেট করতে হবে, একের পর এক বলতে হবে। তারপর আমাদেরকে এই পোয়েমের অ্যানালিসিসের মাধ্যমে এটা দেখাতে হবে যে কোন কোন ফিচার্সগুলোকে ফলো করা হয়েছে। ঠিক আছে, এটা হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে যে উইলিয়াম ব্লেক
যে সময় লিখছে, উইলিয়াম ব্লেক অ্যাকচুয়ালি একজন আহ, মানে ওনার ওনার যে পেশাটা ছিল আর কি, কেউই তো আর কবিতা লিখে বড়লোক হয় না বা কবিতা লিখে পেট চালাতে পারে না। তো ওনার যে পেশাটা ছিল সেই পেশাটা হচ্ছে ওনার মানে ইংরাজিতে ওটাকে বলা হতো এনগ্রেভার। এনগ্রেভাররা কি করতো, খোদাইয়ের কাজ করতো, মানে আম, খোদাই বলতে মাটি নয়, বাট মেটাল, উড, এগুলোর ওপরে কারুকার্য করতো, ডিজাইন বানাতো। আর্টিস্ট স্যার? বলা যেতে পারে এখন যাদেরকে আমরা আর্টিস্ট বলছি হয়তো সেই আর্টিস্টরাই ওরা। এবং কাঠের ওপরে বিভিন্ন ধরনের ডিজাইন বানানো, লোহা মেটালের ওপরে ডিজাইন বানানো, বা মাটির পেন্টার ওপরে। টাইপের স্যার? নট পেইন্টার, পেন্টার বলা? পেইন্টাররা তো তুলি আর রং দিয়ে কাজ করে, এরা ডাইরেক্টলি অন্য Okay. মেটেরিয়ালের ওপরে ছেনি হাতুড়ি দিয়ে, বা ছেনি হাতুড়ি তো অনেক মানে টাফ ওয়েপেন হয়ে গেল, টাফ টুল হয়ে গেল। এরা ছোট ছোট পেন, মানে ওরকম ধরনের পেন হতো। এই এই আর্টটা অ্যাকচুয়ালি এখন মানে মোটামুটি মারাই গেছে বলা যেতে পারে, শেষ হয়ে গেছে। তো উনি ওরকম এনগ্রেভার ছিলেন, এবং সঙ্গে সঙ্গে উনি কবিতাও লিখতেন। কবিতার যে আহ, যেখান থেকে ল্যাম্ব আর টাইগার নেওয়া হয়েছে, ল্যাম্পটা নেওয়া হয়েছে যেটা আমরা এখন পড়বো, সেটা নেওয়া হয়েছে একটা বই উনি পাবলিশ করেছিলেন, কবিতার বই, সংস অফ ইনোসেন্স। মানে ব্লেকের ব্যাপারে বলতে গেলে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স ভীষণ ইম্পর্ট্যান্ট। মানে দিজ ওয়ার দ্য বুকস দ্যাট মেড হিম ফেমাস। যদিও এছাড়াও উনি অনেক অন্য ধরনের বই লিখেছিলেন, কারণ ওনাকে মনে করা হতো, ব্লেককে মনে করা হতো যে উনি একজন মিস্টিক, MYSTIC, মিস্টিক। মিস্টিক মানে মিস্টিক মানে কেউ বলতে পারবে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মিস্টিক? MYSTIC। সার্চ করেও দেখতে পারো তোমরা পরবর্তীকালে। বাট মিস্টিক কথাটার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি। কেউ কিছু বলছো? বলো, কেউ যদি কিছু। না না স্যার, কিছু বলছি স্যার, রহস্য তো? ওটা মিস্ট্রি, রহস্য। MYSTERY, মিস্ট্রি। আর আচ্ছা, MYSTIC, মিস্টিক কথাটার আলাদা মানে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মিস্ট্রি থেকেই হয়তো মিস্টিক, বা মিস্টিক থেকে মিস্টিরিয়াস, মিস্ট্রি, এগুলো ইয়ে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি মিস্টিক হচ্ছে এমন একজন ব্যক্তি যে এই জগতে আমরা যা যা কিছু দেখতে পাই, মানে ন্যাচারাল যে জিনিসগুলো আছে, গাছ, জন্তু জানোয়ার, মানুষ, ঘরবাড়ি, মাঠ, নদী, এইসব যেটা আমাদের এভরিডে লাইফটাকে মানে ক্রিয়েট করে, সেইটার থেকে অনেক বেশি আরও অনেক কিছু আছে এই জগতে, সুপার ন্যাচারাল। রিলিজিয়াস যারা পিপলরা আছে তারা বিশ্বাস করে যে গড আছে, ইভেল আছে, এঞ্জেলস আছে। তো মিস্টিকরা এই সব জিনিসগুলোকে নাকি উপলব্ধি করতে পারে বা দেখতে পারে। যখন ও নাকি খুব ছোট ছিল, ব্লেক, তখন ও একদিন দেখে গাছের ডালে দুটো এঞ্জেল বসে আছে। এঞ্জেল যাদেরকে আমরা পড়ি বলি আর কি। তো এঞ্জেল বসে আছে, আর মানে সেইটা যেমন রামকৃষ্ণ, পরমহংস রামকৃষ্ণ দেব, ওনাকেও মিস্টিক বলা হয়, কারণ উনি এই জগতের পাড়ের আর একটা জগৎকে তিনি দেখতে পান বা দেখতে পেতেন আর কি। তো এরকম অনেক বই উনি লিখেছেন যেগুলো মিস্টিক্যাল, যেগুলো রিলিজিয়াস অ্যাসপেক্টসের ওপরে লেখা। তবে হ্যাঁ, ওনার পোয়েট্রি, উইলিয়াম ব্লেকের পোয়েট্রি বেসিক্যালি যে জিনিসগুলো তোমরা বললে, যে এমপ্যাথি ফর হিউম্যান বিংস, লাভ অফ নেচার, লিরিসিজম, এই জিনিসগুলো ডেফিনেটলি ব্লেকের পোয়েট্রিতে অনেক বেশি রয়েছে। এবং এইগুলো থেকেই ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, কিটস, শেলির যা শেখার এই কবিতাগুলো থেকেই তারা ইনফ্লুয়েন্সড হয়েছে, শিখেছে বলাটা হয়তো ভুল হবে,
ইনফ্লুয়েন্সড হয়েছে। সো লেটস গো ইনটু দ্য পোয়েম নাও। লিটল ল্যাম্ব হু মেড দি, dost thou know who made thee? প্রশ্নগুলো, যদিও কোনো কোয়েশ্চেন মার্ক এখানে দেওয়া নেই, প্রশ্নগুলো বাচ্চাদের মতন প্রশ্ন। তাই জন্যই এই যে কবিতাটা, এটা নেওয়া হয়েছে সংস অফ ইনোসেন্স বলে কবিতার বইটার থেকে, যেটা 1794 বোধহয় পাবলিশ হয়েছিল। মানে আই এম নট ভেরি শিওর অ্যাবাউট দ্য ডেট অফ দ্য পাবলিকেশন। কি? হ্যাঁ, ওটা দিয়ে হয়েছিল। হ্যাঁ, তো 1794 1798 খুব কাছাকাছি সময়টা আর কি। যাই হোক, তো তোমরা এটাও জানো যে 1798 কেন ইম্পর্ট্যান্ট, ওই পার্টিকুলার ইয়ারটাই কেন ইম্পর্ট্যান্ট? অরিত্র, কেন ওই পার্টিকুলার ইয়ারটাই ইম্পর্ট্যান্ট? আচ্ছা স্যার, সংস অফ ইনোসেন্টটা কি 1789 তে? হতে পারে, মানে ওর দুটো বই বেরিয়েছিল, একটা মানে সংস অফ সংস অফ এক্সপেরিয়েন্সটা দেখতে 1794 দিচ্ছে, আর সংস অফ ইনোসেন্টটা মানে 1789 লেখা আছে। হ্যাঁ, হতে পারে, এই মানে দুটোই হতে পারে। 1794-এ সংস অফ এক্সপিরিয়েন্স, 1789-এ সংস অফ ইনোসেন্স। তো আমি যেটা অরিত্রকে জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে 1798টা এত ইম্পর্ট্যান্ট কেন? হোয়াট হ্যাপেন্ড ইন 1798? অরিত্র? জানি না সৈকত? স্যার 1798 এর লিরিক্যাল ব্যালাড কোলরিজ আর ওয়ার্ডসওয়ার্থে পাবলিশ হয়েছে, সেটা রোমান্টিসিজমের বিগিনিং বলে ধরা হয়। রাইট, যেহেতু 1798-এ লিরিক্যাল ব্যালাডসের ফার্স্ট এডিশন পাবলিশ হয়েছিল, আর এই লিরিক্যাল ব্যালাডস লিখেছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর স্যামুয়েল টেলর কোলরিজ মিলে। এখানে টোটাল 23টা পোয়েম ছিল, 19টা ওয়ার্ডসওয়ার্থ লিখেছিল, 4টে কোলরিজ লিখেছিল। তো এই পোয়েমের যে ভলিউমটা যেটা পাবলিশ হয়েছিল, সেইটাকে ধরা হয় দ্য বার্থ অফ রোম্যান্টিসিজম, কারণ ওই বইয়ের পাবলিকেশনের পরেই রোম্যান্টিক পোয়েট্রির এজটা শুরু হয়। সবাই রোম্যান্টিক পোয়েমস পড়তে শুরু করে, বা রোম্যান্টিক পোয়েট্রির একটা উত্থান হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, এইখানে আমরা যদি পোয়েমের ফিরে আসি, তাহলে এখানে একজন প্রশ্ন করছে, একটা প্রশ্ন করা হচ্ছে, লিটল ল্যাম্ব হু মেড দি, ডস্ট দাউ নো হু মেড দি? তো একজন, একটা ল্যাম্ব মানে ভেড়ার ছানা, তো ভেড়া ছানাকে একজন জিজ্ঞেস করছে যে লিটল ল্যাম্ব হু মেড দি, ডস্ট দাউ নো হু মেড দি? তোমাকে কে বানিয়েছে, তুমি জানো তোমাকে কে বানিয়েছে? এরকম একটা প্রশ্ন করা হচ্ছে। এই প্রশ্নটা খুবই মানে বোকা বোকা প্রশ্ন। মানে আমরা যদি কোনো ভেড়াকে রাস্তায় দেখি বা ছাগলকে রাস্তায় দেখি, দিয়ে জিজ্ঞেস করি যে ছোট্ট ভেড়া, তুমি জানো তোমাকে কে তৈরি করেছে, তোমাকে কে বানিয়েছে? তো এই প্রশ্নটা খুবই বোকা বোকা, খুবই ইনোসেন্ট কোয়েশ্চেন। অ্যান্ড ইট সিমস দ্যাট এ চাইল্ড ইজ আস্কিং this question because it is usually children, we consider children to be less intelligent than we are. It seems that a child is asking this question, and he is questioning the lamb. Okay, dost thou know who made thee? তুমি কি জানো তোমায় কে তৈরি করেছে? gave thee life and bid thee feed, তোমাকে কে জীবনটা দিয়েছে এবং তোমাকে খেতে কে দিয়েছে? by the stream and over the mead gave thee clothing of delight, softest clothing woolly bright. তো বলছে যে এই যে স্ট্রিমটা যে রয়েছে, যেখান থেকে তুমি জল খাচ্ছ, বা এই যে মিডোটা আছে, মিডো মানে এমন একটা স্থান যেখানে ঘাস হয়ে রয়েছে,
গাছপালা একটা দুটো আছে, ওটা মানে ওই গরু বা ছাগল ইত্যাদি এইসব ক্যাটেলের গ্রেজিংয়ের জায়গা, ওটা মিডোটা। তো বলছে ওই জায়গাটা তোমাকে কে দিয়েছে, কে তোমায় ক্লোদিং অফ ডিলাইট দিয়েছে, মানে আনন্দের জামা কাপড়। কেন আনন্দের জামা কাপড়? কারণ এটা সফটেস্ট ক্লোদিং। মানে ভেড়াদের গায়ে দেখবে, ভেড়াদের যে লোমটা হয়, যে স্কিনের ওপরে যে চুলটা হয় ওদের, সেইটা দিয়ে আমাদের সোয়েটার তৈরি হয়। এখন নিশ্চয়ই ওটা আরও সিনথেটিক হয়ে গেছে ব্যাপারটা, বাট আগেকার সময় ওইটার থেকে ইয়ে তৈরি হতো, ওইটার থেকে সোয়েটার মানুষ তৈরি করতো, কিন্তু ওদের ওই সোয়েটারটা ন্যাচারাল। তো ওটাকে বলছে সফটেস্ট ক্লোদিং উলি ব্রাইট। কে তোমাকে এগুলো দিয়েছে তুমি কি জানো? গেভ দি সাচ আ টেন্ডার ভয়েস। মানে ভেড়ার ছানা যখন ডাকে তখন বেশ মানে মিষ্টি লাগে শুনতে আর কি, বা মানে ছাগল ছানা যখন ডাকে তখন সেটা শুনতে আমাদের মিষ্টি লাগে। মেকিং অল দ্য ভেলস রিজয়েস। ভেলস বলতে এখানে ভ্যালি, উপত্যকা, যেখানে মানে ঘাস হয়ে রয়েছে বা যেখানে মানুষ রয়েছে আর কি, সেইটাকে বলছে মেকিং অল দ্য ভেলস রিজয়েস। রিজয়েস মানে আনন্দে নেচে উঠছে ওই আওয়াজটা শুনে আর কি। লিটল ল্যাম্ব হু মেড দি ডস দাউ নো হু মেড দি। তো এই যে লিটল ল্যাম্ব হু মেড দি ডস দাউ নো হু মেড দি, এটাকে বলা হচ্ছে রেফ্রেন। REFRAIN, রেফ্রেন। রেফ্রেন মানে হচ্ছে একই কথা যদি বারবার একই পোয়েমে রিপিট করা হয়। একবার বলুন। REFRAIN, রেফ্রেন। REFRAIN, রেফ্রেন। একই ওয়ার্ড, এক ওয়ার্ড নয়, যদি একই লাইন বা দুটো লাইনকে বারবার পোয়েমের মধ্যে রিপিট করা হয় তখন সেটাকে রেফ্রেন বলে, ঠিক আছে? এই প্রশ্নগুলো করে যাচ্ছে, একটা বাচ্চা হয়তো এই প্রশ্নগুলো করছে, বা মানে অফকোর্স উইলিয়াম ব্লেকি এই প্রশ্নগুলো করছে, এবং এই প্রশ্নগুলো একটা ভেড়াকে করা হচ্ছে। ভেড়ার উত্তর এর মানে অপেক্ষা না করেই যে প্রশ্নটা করছে সেই আবার উত্তরটা দিয়ে দিচ্ছে। লিটল ল্যাম্ব আইল টেল দি, লিটল ল্যাম্ব আইল টেল দি। আমি বলে দিচ্ছি ছোট ভেড়া যে তোমাকে কে বানিয়েছে, কারণ তুমি তো জানো না, তুমি উত্তর দিতে পারছো না, ইউ আর ইনোসেন্ট। মানে যখন আমরা কোনো উত্তর দিতে পারি না বা যখন আমাদের কাছে উত্তর থাকে না, তখন আমরা মানে মনে করতে পারি যে দ্যাট ইজ দ্য হলমার্ক, দ্যাট ইজ দ্য সিম্বল অফ আওয়ার ইনোসেন্স, ঠিক আছে? তো বলছে লিটল ল্যাম্ব আইল টেল দি, লিটল ল্যাম্ব আইল টেল দি। যেমন বাচ্চারা রিপিট করে, বা নার্সারি যে রাইমসগুলো হয়, এটাকে অনেকটা নার্সারি রাইমের মতনও আমরা মনে করতে পারি, যদিও এটা ওইভাবে লেখা হয়নি, কারণ উইলিয়াম ব্লেক অলওয়েজ লাভড চিলড্রেন। হি হিমসেলফ নেভার হ্যাড এনি চিলড্রেন। যাদের নিজেদের সন্তান হয় না সাধারণত দেখা গেছে, মানে যাদের হয় না তারাও ভালোবাসে, যাদের হয় তারাও ভালোবাসে, কিন্তু যাদের নিজেদের সন্তান নেই তারা সব 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 বাচ্চাদেরকেই মনে করে যে তারা নিজেদের মানে তাদেরই সন্তান আর কি, এরকম একটা টেন্ডেন্সি থাকে। যাই হোক, তো উইলিয়াম ব্লেক loved children and there are many poems where innocence is glorified, which is again another important feature of romantic poetry. Glorification of innocence, glorification of children. অনেক কবিতাতেই দেখা গেছে যে বাচ্চাদেরকে অনেক বেশি ভ্যালিউ দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, বা বাচ্চাদের ইনোসেন্সটাকে বারবার গ্লোরিফাই করা হয়েছে, যে বাচ্চারা খুব ভালো, বাচ্চারা ইনোসেন্ট, এরকম ধরনের কথা বারবার উঠে এসছে রোম্যান্টিক পোয়েট্রির মধ্যে। সো এখানেও এই কবিতাতেও আমরা দেখতে পাচ্ছি দ্যাট দেয়ার ইজ অ্যান গ্লোরিফিকেশন অফ childhood, there is a glorification of innocence that is equated with
চাইল্ডহুড, মানে রোম্যান্টিক পোয়েটসরা এটা মনে করতো যে চিলড্রেন আর ভেরি ইনোসেন্ট। যাই হোক, তো সে উত্তরে বলছে যে হি ইজ কল্ড বাই দাই নেম, ফর হি কলস হিমসেলফ আ ল্যাম্ব, হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, হি বিকেম আ লিটল চাইল্ড। তো বলছে যে যে তোমাকে বানিয়েছে তার নাম আর তোমার নাম একই, কারণ সে নিজেকেও ল্যাম্ব বলে মনে করে বা নিজেকে ল্যাম্ব বলে দেখাতে চায়। হি ইজ মিক অ্যান্ড হি ইজ মাইল্ড, মানে সে শাই, সে তীক্ষ্ণ নয়, সে তার মধ্যে একটা আর্দ্রতা আছে, তার মধ্যে একটা সফটনেস আছে, মাইল্ডনেস আছে। হি বিকেম আ লিটল চাইল্ড, সে নিজেও একটা ছোট বাচ্চা হয়ে আমাদের এই জগতে এসছিল। যেহেতু ল্যাম্বও একটা চাইল্ড, মানে ল্যাম্ব ইজ দ্য চাইল্ড অফ দ্য মাদার ল্যাম্ব, মাদার শিপ, the person, the thing that created the lamb became a child. এবার এইখানে তোমরা আমাকে বলো যে এটা কাকে রেফার করা হচ্ছে, মানে কে বাচ্চা হিসেবে? করা হচ্ছে মনে হচ্ছে। রাইট, বিকজ জিসাস ক্রাইস্ট ওয়াজ বর্ন টু মাদার ম্যারি অ্যাজ আ চাইল্ড। এরকম ধরনের গল্প আমাদের দেশেও আছে, কারণ শ্রীকৃষ্ণর যে জন্মের গল্পটা, he was born a child to his mother, and there are a lot of stories about Krishna where he was a child and he used to do a lot of mischief and all these things. ঠিক আছে? So এইখানে একটা বিবিলিক্যাল রেফারেন্স আছে, যেহেতু আমি আগেই বলেছিলাম যে উইলিয়াম ব্লেক ওয়াজ আ মিস্টিক। উইলিয়াম ব্লেক রিলিজিয়াস লেখাও অনেক লিখেছে বাইবেলের ওপর বেস করে। রিলিজিয়ন অফ হিউম্যানিটি বলা যেতে পারে, ওনার যে রিলিজিয়নটা সেটা রিলিজিয়ন অফ হিউম্যানিটি ছিল, এবং সেটার থেকে, সেই জায়গাটার থেকে উনি একটা বিবিলিক্যাল রেফারেন্স দিয়ে বলছেন, ডাইরেক্টলি নাম করছেন না, কিন্তু উনি জিসাসের কথা বলছেন যে জিসাস মানে গড তোমাকে বানিয়েছে। জিসাসও নিজেকে ল্যাম্ব বলতো, কারণ জিসাসের যে ইমেজটা আমাদের সামনে রাখা হয় সেইটা বেশিরভাগ সময় আমরা দেখেছি যে Jesus was never angry, Jesus was never Jesus, in fact, the people who killed Jesus nailed him to the cross. জিসাস মারা যাওয়ার সময় একটা কথাই বলছে যে যারা আমাকে মারছে তারা জানে না কি করছে, তাই সে ভগবানকে মানে তার বাবাকে বলছে যে এদেরকে ক্ষমা করে দিও। তার মানে উনি নিজেও মিক এবং মাইল্ড। এবং সব থেকে বড় কথা যেটা, হ্যাঁ 1 মিনিট হোল্ড করো। সো এখানে আরেকটাও জিনিস আছে, বাইবেলের রেফারেন্স যেহেতু উঠেই এসছে, তো তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমাকে শুনতে পাচ্ছ তো তোমরা? আমি মিউট করিনি। হ্যালো, হ্যাঁ, ওকে। তো তোমরা এটাও তাহলে জানো বাইবেলের রেফারেন্সের থেকে জিসাসের গল্পটা কি ছিল। হোয়াট ডিড জিসাস ডু?
I mean, what was the story of Jesus? Anyone? Shati? স্যার আমি জানি না। জানো না? একটা ওই জন্মের সময় তিনি আস্তাবলে জন্মেছিলেন, হ্যাঁ। আর এরকম একটা ছিল 3টে দেশ থেকে 3জন গিয়েছিল কিছু গিফট নিয়ে। না না, সেটা তো মেরিল্যান্ড- প্রথমের দিকে, মানে জিসাসের মূল বক্তব্যটা কি ছিল আর কি, উনি কেন এই জগতে এসেছিলেন। তোমরা প্যারাডাইস লস্ট পড়েছো, প্যারাডাইস লস্ট পড়ার সময় তোমরা হয়তো বুক 1টাই শুধু পড়েছো, বাট লেটার বুকসগুলোতে মানে প্যারাডাইস লস্টের যে কনসেপ্টটা, আমরা যে প্যারাডাইসটাকে হারিয়ে ফেলেছি, সেটা ওই ইভ ফ্রুট অফ নলেজটা খেয়ে নিয়েছিল, অ্যাডামও তার সঙ্গে ফ্রুট অফ নলেজে কামড় দিয়ে ইভের সঙ্গে থাকার জন্য ভগবান তাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দেয়, এবং একটা প্রফেসি হয় যে একদা এক মানে দিব্য সন্তান হবে, মানে জিজাসের কথা বলা হয়, সে নিজের স্যাক্রিফাইস করে মানুষকে বাঁচাবে, তখন আবার মানুষ প্যারাডাইস রিগেন করবে। And the entire concept of Christianity, the entire religion of Christianity stands on this one principle, that Lord Jesus would come and would save them, would prepare them to go to heaven. But for that, God's Son, Jesus, had to sacrifice himself. জিসাসকে নিজের বলিদান দিতে হয়েছিল, এটা মানুষকে বোঝানোর জন্য যে বলিদানই একমাত্র পথ যেটার মাধ্যমে আমরা হেভেন পেতে পারি, আমরা হেভেনে চলে যেতে পারি। আমরা যদি সেলফিশ হই, আমরা যদি শুধু নিজেরটা বুঝি, তাহলে আমাদের নিজেদেরও কোনোদিনও ভালো হবে না। নিজের ভালোর থেকে আগে আমরা আমাদেরকে অন্যের ভালোর কথা বোঝা উচিত। আদারওয়াইজ হি ওয়াজ গডস সান, he could have had asked God to punish, to kill the people who were trying to punish Jesus. But he showed that a God's son, a God himself, is dying for the human beings. So humans should also try, if not die, if not sacrifice themselves, but they should হেল্প ইচ আদার। ক্রিশ্চিয়ানিটির মূল কনসেপ্টটাই হচ্ছে এইটা, ঠিক আছে? এবার তোমরা এটাও জানো যে যখন দুর্গাপুজো হয়, মানে দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিন সাধারণত পাঁঠা বলি দেওয়া হয়। তো এই বলিটা কেন দেওয়া হয়? বলিটা ভগবানকে তুষ্ট করার জন্য দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই জিসাস কলস হিমসেলফ আ ল্যাম্ব। এটা যদি 2 নম্বরের জন্য প্রশ্ন আসে বা 5 নম্বরের প্রশ্ন আসে যে জিসাস নিজেকে বা গড নিজেকে কেন ল্যাম্ব বলছে, কারণ জাস্ট লাইক দ্য গোট দ্যাট ইজ স্যাক্রিফাইসড ইন দ্য রিলিজিয়াস ফেস্টিভ্যালস, নট জাস্ট ইন হিন্দুইজম বাট অলসো ইন ক্রিশ্চিয়ানিটি, একসময় দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না, বাট ইসলামে এখনও বকরিদ যেটাকে বলা হয়, সেখানে পাঁঠা কাটা হয়, ছাগল কাটা হয়, তো সেটা উৎসর্গ করা হয় ভগবানকে, স্যাক্রিফাইস করা হয় যাতে ভগবান তুষ্ট হন। সো দেয়ার ইজ অলসো আ গ্রেটার সিমিলারিটি বিটুইন দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য গড, বিকজ ইন অর্ডার টু ফিড পিপল, ইন অর্ডার টু, হ্যাঁ বলো। স্যার ল্যাম্পকে সেই বলি দেওয়া হতো, সেই ঘটনাটা কি? হ্যাঁ, ল্যাম্ব মানে ওদের দেশে, মানে বলো। মানে গল্পটা জানি, আমি ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, মানে ল্যাম্বকে আমাদের দেশে ছাগল বলি দেওয়া হয়, ভেড়া বলি দেওয়া হয় না, কারণ এখানে ছাগল পাওয়া যায়, ভেড়া পাওয়া যায় না। মানে ভেড়া পাওয়া যায় বাট ছাগল বলি দেওয়া হয়। ভেড়া ছাগল কাছাকাছি আর কি, একই জেনাসের। তো ভগবান নিজেকে স্যাক্রিফাইস করে দিলেন টু সেভ হিউম্যানিটি। lamb sacrifices itself, or lamb is slaughtered in order to feed human beings.
তো এই দিক থেকে দেখতে গেলে ল্যাম্ব আর গড একই রকম। তাই জন্যই এখানে বলা, মানে কোয়েশ্চেনটা এরকম করে হতে পারে, 2 নম্বরের হতে পারে, 5 নম্বরের হতে পারে, why do you think God calls himself a lamb? তো উত্তরটা হবে এটা যে just as a lamb is sacrificed in order to satisfy God, in order to propitiate the heavens, Jesus sacrificed himself for the upliftment, for the welfare of humans. যেমন আমাদের মানে হিন্দু ধর্মেও একটা কনসেপ্ট আছে যে শিব গরল পান করেছিলেন, বিষ পান করেছিলেন, যেটা ওই সমুদ্র মন্থন থেকে বেরিয়েছিল। সো নো ওয়ান এলস কুড হ্যাভ হ্যাড ডান ইট, নট ইভেন গডস। তাই জন্য দেবাদিদেব, যিনি আদিদেব যাকে বলা হয়, হি স্যাক্রিফাইসড হিমসেলফ অলমোস্ট। কারণ ওনার পেটে যদি চলে যায় তাহলে উনি মারা যাবেন, তাই জন্য উনি নীলকণ্ঠ হয়ে গেলেন, মানে গরলটাকে, বিষটাকে, হলাহলটাকে উনি গলায় আটকে রাখলেন। ঠিক আছে? সো দের ইজ দিস স্যাক্রিফাইসিং থিং ইজ টট ইন আওয়ার রিলিজিয়ন। সো এইখানে ওই জিনিসটাই বলা হচ্ছে। আর তারপরে বলা হচ্ছে আই আ চাইল্ড অ্যান্ড দাউ আ ল্যাম্ব। তার মানে এতক্ষণে আমরা বুঝতে পারলাম, যেটা আমাদের সন্দেহ ছিল, যে এটা একটা বাচ্চা প্রশ্ন করছে। এই প্রশ্নগুলো একটা বাচ্চার প্রশ্ন, যে তোমাকে কে বানিয়েছে, তোমাকে কে সফট উলি ক্লোদিং দিয়েছে, তোমাকে কে জল খেতে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি যে একজন বাচ্চা এটা করছে। বাচ্চা করছে কারণ দেয়ার ইজ আ গ্লোরিফিকেশন অফ চাইল্ডহুড ইন রোম্যান্টিক পোয়েট্রি। দিস ইজ প্রিডিসেসর অফ রোম্যান্টিক পোয়েট্রি, প্রি রোম্যান্টিক পোয়েট্রি। তো এখানে ওই গ্লোরিফিকেশন অফ চিলড্রেনটা আছে। এখানেও আমরা ল্যাম্ব, মিডো, স্ট্রিম এগুলো দেখতে পাচ্ছি, উইচ আর ন্যাচারাল থিংস, which there is nothing artificial here. তারপরে বলছে we are called by his name, আমরা আমাদের চিহ্নিত করা হয় তার নামে। মানে বেবিদেরকে, চিলড্রেনদেরকেও ভগবান বলা হয়। বলা হয় যে চিলড্রেনদের মধ্যে, বাচ্চাদের মধ্যে গড আছে, জিসাস আছে। তারপরে লাস্টে আবার একটা রেফরেন, একটা রিপিটিশন রয়েছে, লিটল ল্যাম্ব গড ব্লেস দি, লিটল ল্যাম্ব গড ব্লেস দি। তো আলটিমেটলি এইভাবে পোয়েমটা শেষ হচ্ছে, যে মানে ল্যাম্ব বলছে যে, সরি বেবি মানে চাইল্ডটা বলছে যে ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমায় আশীর্বাদ করুক। বাট গড হিমসেলফ ইজ দ্য ল্যাম্ব, সো গড is blessing himself, or God's blessing is received by every child. এইভাবে জিনিসটাকে এখানে রাউন্ড অফ করা হচ্ছে। ইট হ্যাজ আ নার্সারি রাইম টোন টু ইট। তোমাদের আর একটাও প্রশ্ন আসতে পারে এখান থেকে 10 নম্বরের, সেটা হচ্ছে যে রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লেখার সময় তোমরা এই বিষয়টা হাইলাইট করবে যে এটার মধ্যে একটা নার্সারি রাইমের ব্যাপার আছে। দিস পোয়েম appears to be a kind of a nursery rhyme. ঠিক আছে? ওকে, তো আজকে এই পোয়েমটাই আমরা করলাম। তোমাদের কোনো কোয়েশ্চেন বা কোনো ডাউট থাকলে তোমরা বলতে পারো। তবে হ্যাঁ, মানে যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে, এই বাইবেলের কথা, জিসাসের কথা, স্যাক্রিফাইসের কথা, যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা হবে থিম আর টোন, ওই থিমের মধ্যে এটা কিন্তু লিখবে, যেটার একটা রিলিজিয়াস থিম আছে। যখন ইমেজেসের ব্যাপারে লিখবে, তখন জিসাসের ইমেজ, ল্যাম্বের ইমেজ, চাইল্ডের ইমেজ, এই তিনটে ইমেজ যে একই জিনিসকে রেফার করছে, সেই জিনিসটা তোমরা অবশ্যই লিখবে। আমি তোমাদের একটা ইমেজ দেখানোর চেষ্টা করব। এটাকে আমি জানি না তোমরা ড্র করতে পারবে কি না। এটাকে হোলি ট্রিনিটি বলা হয়, বাট হোলি ট্রিনিটি, হোলি ঘোস্ট, ফাদার, সান, এটাকে বলা হয়। কিন্তু এইখানে এই পোয়েমেও একটা হোলি ট্রিনিটি আছে, পবিত্র একটা ট্রিনিটি আছে, সেটা হচ্ছে চাইল্ড, ল্যাম্ব অ্যান্ড জিসাস। সেটাও তোমরা যখন ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লিখবে তখন তোমরা বলবে, ঠিক আছে? বাট আই এম ট্রাইং টু
show you um, an image, যেখানে এই ইমেজটা যদি তোমরা কোনোভাবে দিতে পারো তোমাদের কবিতার মধ্যে, তাহলে it's a simple image, it's not very difficult, but I'll try to find it. আমি দেখার চেষ্টা করব যে এই তিনটে মানে ল্যাম্ব, চাইল্ড, এদের মানে একটা ত্রিকোণ টাইপের বানানো আছে, এবং তোমরা মানে একটা ইয়ে করতে পারো, একটা ড্র করতে পারো, মানে তোমরা খাতার মধ্যে এটা ড্র করে দেখালে, একটা ট্রায়াঙ্গেল ড্র করলে সেই ট্রায়াঙ্গেলটার একটা কোণে রাখলে গড বা জিসাস, একটা কোণে নিচের কোণে রাখলে চাইল্ড, আর একটা নিচের কোণে রাখলে ল্যাম্ব। তো এই ট্রিনিটিটা তোমরা ওইভাবে ভিজুয়ালি দেখাতে পারো, ঠিক আছে? ওকে, এনি কোয়েশ্চেন্স, এনিথিং দ্যাট ইউ উড লাইক টু অ্যাড? স্যার একটা কোশ্চেন, যে আমি সে বললাম না যে রোমান্টিক যে পোয়েট্রি একটা ক্যারেক্টার সিম্বলিজম, ওটা কি হ্যাঁ। হবে স্যার? হ্যাঁ, রোম্যান্টিক পোয়েট্রি লাইক এনি আদার পোয়েট্রি, সব পোয়েট্রিতেই সিম্বলিজম থাকে। সিম্বলস, ইউজ অফ সিম্বলস মানেই হচ্ছে সিম্বলিজম, ঠিক আছে? তো এইখানে যে সিম্বলসগুলো আছে, যেমন ল্যাম্ব ইটসেলফ ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড পোটেন্ট সিম্বল, জোরদার সিম্বল একটা ল্যাম্ব। আর ল্যাম্বের মধ্যে যে জিনিসগুলো আছে, যেমন স্ট্রিম, মিডো, উলি ক্লোদিং, তারপরে চাইল্ডের ইমেজটা, জিজাসের ইমেজটা যেটা বলা হচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি আছে, এই যে ইমেজেসগুলোকে ব্যবহার করা হয়েছে সেইটাকেই বলা হচ্ছে সিম্বলিজম। তো ইয়েস, আই মিন যখন তোমরা, যদি প্রশ্নটা এরকম আসে যে কমেন্ট অন দ্য ইউজ অফ সিম্বলস ইন দ্য ল্যাম্ব অ্যান্ড দ্য টাইগার, তখন তোমাদের উত্তরটা জাস্ট এখানে শেষ হয়ে যায় যে কী কী সিম্বলস ইউজ করা হয়েছে, কিন্তু তোমাদের বলা উচিত যে এই সিম্বলসগুলোকে ব্যবহার করে লাভটা কি হয়েছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস সিম্বলস, হাউ আর দিস সিম্বলস ইউটিলাইজড। যেমন জিজাসের যে সিম্বলটা রয়েছে এখানে, ল্যাম্বের, স্যাক্রিফিশিয়াল ল্যাম্বের যে সিম্বলটা রয়েছে, it has been taken out from the Bible, from the religious context, into the context of humanity, into the context of a child, into the context of a nursery rhyme। সেইটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? যে রোম্যান্টিক পোয়েট্রির পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এই যে মিডো, এই যে স্ট্রিম, দিজ সিম্বলস আর নট জাস্ট সিম্বলস, বাট দিজ আর দ্য হলমার্কস অফ রোম্যান্টিক পোয়েট্রি অর সিম্বলস অফ ইমেজেস অফ প্রি রোম্যান্টিক পোয়েট্রি, ঠিক আছে? অলরাইট, এনিথিং এলস? ওকে, ঠিক আছে, তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।